প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আজ চ্যানেল এস এর পর্দায় অজানা কথা অনুষ্ঠানে আরও একজন নতুন অতিথিকে নিয়ে হাজির হয়ে গেলাম আমি বারিশক। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের একজন সম্ভাবনাময়ী মুখ, রোজ মল্লিক। তিনি একাধারে একজন মডেল এবং সঙ্গীত শিল্পী। তার জীবনের নানান পাওয়া এবং না পাওয়া শুনবো তারই মুখে। চলুন দর্শক, অতিথির সাথে আড্ডা দেয়া হোক। রোজ মল্লিক আপনার নাম, কিন্তু আপনি অফিয়ারে বলছিলেন আপনার আরও একটি নাম আছে। রোজ মল্লিক নামটি এখন আপনি মিডিয়ার জন্য দিয়েছেন, তো আপনার আসলে রিয়েল নামটা কি? কারণ আমাদের অজানা কথায় আসলে রিয়েল সব কথাগুলো আমরা তুলে ধরি, তো আপনার আসল নামটা কি? আমার ফ্যামিলি নেম হচ্ছে নাদিয়া নূপুর রোজ। তো এত বড় নাম তো মিডিয়াতে দেওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে ছোট করে রোজ মল্লিক পদবিটাকে টেনে নিয়ে এসেছি। তো সেই রোজ মল্লিক হিসেবে এখন সবাই চিনছে। আপনার ছোটবেলাতে জানতে চাই, আপনার পরিবারে কে কে ছিল? যৌথ পরিবার ছিলেন না একক পরিবার? আমরা এখনো যৌথ পরিবার, সবাই একসাথে আছে। তো আমরা 5 বোন, আমরা 5 বোন 2 ভাই। তো এর ভিতর আমি 4 নাম্বার। আমার বড় 2 বোন, তারপরে ভাই, তারপরে আমি। টাঙ্গাইলেই কি আপনার বেড়ে ওঠা? হ্যাঁ, টাঙ্গাইল সখীপুর আমার গ্রামের বাড়ি। তো ওখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আর তারপরে ঢাকায় আসা নিজের কাজের জন্য, কিংবা মাঝে একটু অসুস্থ ছিলাম, সবকিছু মিলে তারপরে ঢাকায় চলে আসা। অসুস্থতার কথাও জানবো, এবং আমরা শুনেছি যে আপনি কোমা পর্যন্ত চলে গেছিলেন, মানে ভয়ানক সিরিয়াস অবস্থা ছিল, তো সেই কথা জানবো। প্রথমে একটু শৈশবের কথা দিয়ে শুরু করতে চাই, যে শৈশবটা কেমন ছিল আপনার? আমার আসলে আমি বলবো কি যে আমার জীবনে মানে আমি এমন একটা মেয়ে, আমি জানি না যে আমার মতো জীবন কিংবা কারো আছে কিনা। আমি নিজেও বলবো যে আমার মতো হয়তো লাইফস্টাইল কিংবা এই জীবনটা যাতে কখনো কারো না হয়। আমার যখন 6 মাস বয়স ছিল, তখন আমাদের গ্রামের যে বাড়ি ছিল, ওই বাড়িতে আগুন লেগেছিল একবার। তো মানে আমি যেটা শুনেছি, এখন আমি সবার কাছে গল্প শুনি কিংবা আমি জানি, তো আমার বাম পায়ের একটা অংশ এখনো মানে পোড়া আছে, আগুনে পুড়ে গিয়েছিল। তো তখন কতটুকু ছিলেন? তখন আমার বয়স ছিল 6 মাস কিনা, মানে আমি দুলনাতে ছিলাম, কিংবা 6 মাস কিংবা 8 মাস। ওই গল্পগুলো পারতেন না? কোলে ছিলেন? না, কোলে বলতে দুলনাতে আর কি, বারান্দার একটা দুলনাতে আমাকে শুইয়ে রেখেছিল। তো আমি যেটা শুনেছি ওইটা নাকি যে উপরে আপনার কি বলে এটাকে, খড়কুটো দিয়ে একটা ঘর ছিল, তো টিন দিয়ে এরকম একটা মানে মাটির এরকম একটা, ওই ঘরটার মধ্যেই ছিল। তো আমার ওই কেরোসিন তেল নাকি যেন দোয়াত বলে নাকি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, ওইটার থেকে আমাদের মানে আগুনটা ছড়িয়েছিল। তো আমার কাকা ছিল একটা 7 বছর কিংবা 8 বছর এরকম হবে, ছোট ছিল, অত বেশি মানে বুঝতো না, কিংবা আরো কম বেশি এরকম হতে পারে। তো আনুমানিক এটা ছিল। তো ওনার হাত থেকে পড়ে গিয়ে আগুনটা আর কি ঘরে লেগে যায়। তো আমাকে নাকি দোলনাতে শুয়ে রেখেছিল। তো আমরা ওই কাকাটাকে আর বের করতে পারছিল না ঘর থেকে, তো উনি ঘরেই থাকে আর আমাকে বারান্দার থেকে নিয়েছিল। তো একটা আগুনের যে কুণ্ডলি আমার পায়ে ওই সময় এসে লাগে। তো তখন তো ছোট ছিলাম, তো মানে হয়তো অল্প জায়গাতেই লেগেছিল, কিন্তু এটা বড় হয়ে আমার এটা অনেক বড় হয়ে গেছে। তো তারপরে যখন আমাকে ওখান থেকে বের করে কিংবা বাড়িটা পুড়ে যায়, তো আমাদের হয় কি, যেহেতু আমার দাদা বাড়িও এখানে না, মানে আমার দাদা পরবর্তীতে আমার বাবা ওনারা জমি টমি করে এখন অনেক কিছু করেছে। তো মানে আমাদের আর্থিক দিক থেকে যদি বলি, ওই সময় অতটা মানে ভালো ছিল না, পুড়ে যাওয়াতে অনেকখানি আর্থিকভাবে অসচ্ছল হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। তো তারপরে কিছুদিন মানে আমার যেহেতু ভাই বোনগুলো অনেক ছোট ছিল, কিংবা আমার দেখাশোনা কিংবা ওই সময় মানে পারে না আমাকে করতে। তো ওই অবস্থায় কিংবা কিছুদিন পরে মানে আমার আম্মুর মানে ফুফাতো বোন না কেমন যেন দুঃসম্পর্ক একজন, ওনার মাধ্যমে আমাকে ওনার একটা রিলেটিভের কাছে আর কি আমাকে, যেটা গ্রামের ভাষায় যদি বলি, পালতে দিয়ে দেয়। আমি ওখানেই ছোট থেকে বড় হই। তো আমি, আপনার চোখে পানি চলে আসছে? আমি আসলে কি মানে আমি সবসময় মানে এই কথাগুলো মানে কারোর সাথে শেয়ার করতে চাই না, কিংবা ওইরকম ভাবে বলি না। বাবা মার কাছ থেকে বাবা মাই দূরে আমাকে মানে দেয় যে যাতে আমি একটু ভালো থাকি, কিংবা ওই সময় ভাই বোনগুলো আরো ছোট থাকে। তো যখন আমি ওখান থেকে আস্তে ধীরে বড় হই, মানে সবার সাথে মিশি, কেমন যেন মানে একটা আছে না, এই মানে ফ্রেন্ডদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে যখন খেলাধুলা, এই তোরে তো পালতে নিয়ে আসছে, এই তো তুই তো আমাদের এখানে কিছুই লাগিস না, মানে কারোর সাথে খেলতে গেলে কোনো কিছু করতে গেলে মানে এরকম একটা ব্যাপার হতো। আর আমার ভিতরে যেটা হতো ওই সময় আমি হয়তো জানতাম না,
আমার একটু জ্বর হলে কিংবা একটু ঠান্ডা লাগলে আমি ঘুমাতে পারতাম না, মানে এখন অবধি আমি ঠিক মতো ঘুমাতে পারি না, কিংবা জ্বর আসলে ওই সময় মনে হয় কি যেন ধাও ধাও করে শুধু জ্বলে। তো আমি অনেকবার প্রশ্ন করছি যে আচ্ছা আমার এই পায়ে এই দাগটা কিসের কারণে। তো ওরা বলে যে ছোটবেলা তোর তো অনেক রাগ ছিল, তোর জামা কাপড় কিনা দেয়নি, এই জন্য তুই এই নিজের চুলার ভিতরে পা দিয়ে দিছিলি। মানে যখন আমি বুঝতে পারছি যে আচ্ছা এই পাটা কেন, মানে দাগটা কেন, তো তখন আমাকে এটা আর কি বোঝাতো তারা। তো আমি ওইটাই বিশ্বাস করছি যে ঠিক আছে তাহলে হতে পারতো। এখনো আমার অনেক জেদ বেশি, তো বলতেছে যে তুই ছোটবেলা থেকে এরকম জেদি ছিল। আমার যখন 5 বছর বয়স, আমি বলি 5 বছর কিংবা 6 বছর বয়স একটু বুঝতে শিখি, ওই সময় আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমার যে ভাই, এই ভাইয়ের সাথে আমার বোনের সাথে বিয়ে দিয়ে দেয়, মানে আমার যে আপন যে বড় বোন। তো মানে আমার বোনটা মানে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী কিংবা ভালো, তো ওই ভাইয়ের সাথে বিয়ে হয়। মানে সেটা কি অমতে হয়েছে আপনার? না আমাদের ফ্যামিলিগত মানে মতেই আর কি বিয়ে হয়েছে, ওইটা ফ্যামিলি মতেই। তো আমি তো তখন জানতাম এটা আমার ভাইয়ের ওয়াইফ। তো পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আমি জানতে পারছি যে না এটা আসলে আমার আপন বোন, কিংবা মানে পৃথিবীতে একমাত্র এখন অবধি যদি আমি কারো কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকি সেটা আমার এই বোনের কাছ থেকে আমি পাই এখন পর্যন্ত। তো তারপর আপনার সাংস্কৃতিক অঙ্গনে আসলে কিভাবে পদচারণা? আসলে এটা আমি বলবো যে জেদ বশত আসা, আমার শুরুটা হয়েছিল একটা জেদ বশত। আমি বলি না মানে অবশ্যই, এটা হচ্ছে আমার ফুপুর বাসা হচ্ছে যাত্রাবাড়ি। তো আমি 2010 সালে কিংবা মানে 11 মানে 10-এর শেষের দিকে 11 আর কি পরে, ওই সময় আমার ফুপুর বাড়ি আমি বেড়াতে এসেছিলাম। তো ফুপুর বাসায় বেড়াতে এসে মানে আমার ফুফাতো ভাইয়ের ফ্রেন্ড আর কি, তো আমি ছোট ছিলাম ওই সময় বুঝতাম না, মানে ছোট একটা বাটন টাইপের আমার কাছে একটা ফোন ছিল। তো ওই ফুফাতো ভাইয়ের ফ্রেন্ডের নাম্বারটা আর কি নেওয়া হয়, নেওয়ার পরে আর কি আমরা মাঝে মধ্যে একটু ফোনে কথা বলতাম, কিন্তু মানে যেটা গ্রামে থাকলে হয় আর কি, আমি তো গ্রামে একদম থাকতাম, তো ভাইয়াটা এখানে থাকতো মানে ঢাকাতেই। তার সাথে কথা বলতে বলতে কেন যেন তার প্রতি একটা মানে আমার একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। তখন মানে আসলে প্রেম ভালোবাসা কি আমি ওইরকম ভাবে বুঝতাম না, কিন্তু ভালো লাগতো তার সাথে কথা বলতে। তো আপনার ওর সাথে যখন কথা বলি, তো এটা আমার বোনকে আর কি বলছি, আপুকে, আমার না তার সাথে কথা বলতে কেন যেন খুব ভালো লাগে, মানে তার সাথে কথা না বললে না আমার ভালো লাগে না। তো আপুকে সবসময় বলতো তুমি যে এরকম ভাবে কথা বলতেছো বাবা ওনারা যদি শুনে তোমাকে ইচ্ছা মতো কিন্তু মারবে। আর ছোটবেলা থেকে একটা ছিল কি ব্যাপার ছিল, কোনো কিছু হলেই মানে একটা আমি কথা শুনিনি ঠাস ঠাস করে মানে বসায় দিত। আছে না যে একটা মানুষকে বুঝিয়ে বলা, আচ্ছা মানে নূপুর, মানে আমার বাসায় তো নূপুর বেশি বলতো, আচ্ছা নূপুর এটা করিস না, এতে মান সম্মানের একটা প্রবলেম হয়, কিংবা মানুষজন বাজে বলবে, বড় হচ্ছিস, একটা কথা থাকে বুঝিয়ে, আচ্ছা তুই কেন অমুকের সাথে কথা বলছিস, হ্যাঁ এটার জন্য কি মান সম্মান মানে একদম ই করে দিব নাকি বেঁচে দিব না, মানে খুব কথাগুলো মানে অন্যরকম থাকতো মুখের ভাষাগুলো। তো আমার মনে আছে আমাদের বাড়িতে উরুস হয়, মানে প্রতি বছরে একটা উরুস হয়। তো আমি তখন ক্লাস 7-এ পড়ি, মানে আমার একটা ফ্রেন্ডরা এসে বলছিল আচ্ছা মানে স্কুলে আবার সবাই মানে যেহেতু আমার নাম 3টা নাম, তো স্কুলে আবার সবাই অনেকে নাদিয়া বলতো, অনেকে নদী বলতো, মানে এক একজনে এক এক রকম। আচ্ছা এখানে কি মানে নাদিয়া কোথায় আছে, নাদিয়াকে কি একটু বলে দেওয়া যাবে, এটা আমার বড় ভাইয়ের মানে ছেলের কাছে ভাতিজার কাছে আর কি বলছে। তো সেটার জন্য আমার মনে আছে যে রাতের বেলা কেন একটা ছেলে এসে তোরকে খোঁজ নিবে, তো ওইটার জন্য আমাকে মানে রশি দিয়ে বেঁধে আমাকে মারছিল। যে আমি আসলে মানে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে মানে যেটার আমি কোনো ছিলাম না, দায়ী ছিলাম না, যে আমি হয়তো জানতামই না। তো ওই ফ্রেন্ডরা কেন আসবে স্কুল থেকে এসে কেন আমার কথা জিজ্ঞাসা করবো, ওরা ভাবছে যে দূরের থেকে আসছে, ওদের বাড়িতে উরুস হচ্ছে, গান বাজনা হচ্ছে, একটা মেলা যেটা বলে গ্রামে হচ্ছে, তো আসছে যেহেতু ওদের বাড়িতে, তাহলে ওর কথা একটু জিজ্ঞাসা করি কিংবা দেখা করি। ওদের মেন্টালিটিটা ছিল ঠিক এইরকম। কিন্তু এটার জন্য আমাকে ওই দিন এত বাড়িতে এত পরিমাণ মানুষ ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল, মানে ওইটার জন্য আমাকে মানে যেভাবে মারধর করছিল আমি এখন পর্যন্ত না মানে এই জিনিসগুলো নিতে পারি না, যেটা মানে বিন্দু মাত্র অংশীদার আমি ছিলাম। এটা রীতিমতো অত্যাচারের পর্যায়ে চলে গেছিল। তো আমি মাঝে মধ্যে এখন অবধি আমি বলি যে আমি যদি তোমাদের কাছে বেশি বেশি হয়ে থাকতাম ভাই বোন কিংবা যাদের মধ্যে, তাহলে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতা, আমাকে কেন আরেকটা জায়গায় দিল। আমি কখনো আজ অবধি মানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, এখন পর্যন্ত ওই জায়গাটা আমার নাই যে আপনি চাইতে পারেন, আমি একটা আবদার করতে পারবো। যেরকম ছোটবেলা
দিন শেষে যে যাই বলেন, আপন আর পরের মধ্যে একটা পার্থক্য সবসময় মানুষ বুঝতে পারবে। অবশ্যই ছোটবেলা থেকে সবাই কিন্তু এটা নিয়ে বলা বলি করে যে আমি আসলে এখানকার না, কিন্তু আমি বুঝেও না বুঝের ভান ধরে থাকতাম সবসময়। ভিতরে একটা কেমন যেন একটা কষ্ট ফিল হতো। আপনার উপর যে অমানবিক অত্যাচার করা হতো, এগুলোতে আপনি কোনো প্রতিবাদ করেছিলেন কখনো? না, ওই সময় তো প্রতিবাদটা আমি করব কখন, তখন তো আমি ছোট, কিংবা আমার যাওয়ার মতো ওই জায়গাটা নাই। কিন্তু আমি অনেক সময় অনেক কথা বলতে চাইলেও আমি বলতে পারতাম না। যেরকম আমার স্কুলের যে ঘটনাটা বললাম, আমি ওই সময় বারবার বলতেছি দেখো আমি কিছুই বলিনি, আমি তো ওদের সাথে আমার ওরকম কোনো কিছুই না। মা হ্যাঁ তোর মানে ছেলেরা আইসা রাতের বেলা তোর খোঁজ নিচ্ছে, তার মানে কি জানি কি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো একটা ক্লাস 7-এ পড়া একটা মেয়ে কতটুকুই বা বুঝতে পারে। ট্রমাগুলো আপনার লেখাপড়ায় কোনো ক্ষতি করেছিল কিনা? আমি এসএসসির পর থেকে এসএসসি বলতে আমার এসএসসি দেওয়া হয়নি। আমি ক্লাস 9 থেকে 10-এ উঠেছিলাম, তারপরে আর আমি পড়াশোনা করতে পারিনি। আমি মানসিকভাবে যেটা বলছিলাম যে ওই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি ব্রেন স্ট্রোক করেছিলাম যখন আমি নিউ 10-এ উঠি আর কি। তাহলে আমরা সেই গল্পে চলে যাই যে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করা না, হঠাৎ করে বলতে ওই যেটা আমি বলছিলাম যে ছেলেটার সাথে আর কি আমার ফোনে কথা হচ্ছে। তো ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে একটা সময় গিয়ে সে বলতেছে তুমি ভালো। তো আমার ভালো বেশ কিছুদিন তার সাথে আমার ফোনে কথা হয়েছে। কথা হওয়ার পর আমার বোনকে এটা আমি যে বলেছি যে আমার ভালো লাগতেছে কথা বলতেছে। তো বোন তেমন কিছু বলতো না, যে তোর যদি একটু ভালো লাগে, কিংবা আমি তো রাতে ঘুমাতাম আমার বোনের সাথে আর কি, রাতে ঘুমাতে হতো, ভাইয়াও যেহেতু দেশের বাইরে থাকতো। তো আমি টুকটাক কথা বলতাম, এটা আপু জানতো। আমি যখন ছেলেটার সাথে কথা বলছি, তো ওই ছেলেটা কি করতো একটু ঢাকা শহরে আসার পরে এখন না বুঝতে পারতেছে, একটু হিরোইনচি টাইপের থাকা না, একটু হিরোইনচি বলতে আমি কিভাবে বলছি আমি জানি না, একটু ধরেন ড্রিঙ্কস করতো, একটু স্মোক করতো, একটু 420 টাইপের, যেটা এখন আমি বুঝি ওই টাইপের ছিল। কিন্তু সে তো আবেগের যে কথাগুলো বলতো, হয়তো আমার সাথে মজা করেই কথা বলতো, ওইটাকে আমি বিশ্বাস করতাম। এবং কি আমি সে জাদু শোনা করে একটা কথা বললে আমি মনে করতাম কি জানি কি, ওই কথাবার্তা হতো তার সাথে। তো একবার তার বাবা কি করছে, বাসায় আসে না, কিংবা মেয়েদের সাথে কথা বলে কি হচ্ছে, তো ওই রাতের বেলা ছেলেটা আমার সাথে লাস্ট কথা বলেছে। তো ওদেরও কেমন মোবাইল ছিল আমি জানি না, ওর বাবা ওই মোবাইল থেকে নাম্বারটা নিয়েছে যে ছেলেটা বাসায় আসে না, কিংবা কেমনি কি, তো কার সাথে কথা বলে। তো লাস্ট নাম্বারটা আমার পেয়েছিল নূপুর, আপনাকে ফোন দিয়ে আমাকে ওর বাবা আঙ্কেল আর কি আমার ওই একটা 10 নাম্বার থেকে আমাকে ফোন করেছে। আমি ফোন ধরেছি, কিংবা যেটা সত্য সেটা আমি বলেছি আমি টাঙ্গাইলে আছি, কিংবা গ্রামে এরকম এরকম। তো ওর বাবা না আমার কথাবার্তা শুনে, আমি ইসলামিক লাইনের, কিংবা আমি ছোটবেলা থেকে কোরআন শরীফ পড়তেছি, কিংবা ভালো একটা মোটামুটি ফ্যামিলি সবকিছু জেনে ওর বাবা এক কথায় খুব পছন্দ করেছে যে না মেয়েটা খুব ভালো, কিংবা এরকম। তো ও বলতেছে যে তুমি যেহেতু ওর সাথে কথা বলতেছো, তো আমি চাই যে তোমার বাবার সাথে কথা বলে দেখে এটা কিভাবে কি করা যায়, বিয়ে পর্যন্ত করানোর জন্য। ওর বাবা আর কি পছন্দ করেছে। আর ওর ওনার ছেলে তো একটু শৃঙ্খল টাইপের, এটা তো জানে। তো ওই টাইপের ছেলের জন্য হয়তো ভবিষ্যতে এরকম একটা মেয়ে লাগবে। তো এরকম আর কি একটা ছিল। তো আমি আমার বড় আপুকে বলছি, তো বড় আপু ভাইয়ার সাথে কথা বলছে। তো ভাইয়া পরবর্তীতে বাসায় আর কি জানাইছে। জানানোর পরে ওনারা বললো যে ঠিক আছে, কথাবার্তা বলে আচ্ছা, তো এখন তো আর আমার বিয়ের বয়স হয়নি, কিংবা বিয়েও হবে না, তো পড়াশোনা করুক ওর মতো, ছেলের মতো বড় হোক, কিংবা পড়াশোনা করুক, কিংবা ব্যবসা বাণিজ্য এটাই করুক, তার পরবর্তীতে আর কি বিয়ের স্টেপটা যাবে। তো ওরা বললো যে ওদের ফ্যামিলির থেকে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে আত্মীয় স্বজন যারা ছিল সবাই আমাদের গ্রামের বাড়িতে গেল প্রায়। তো ওর বাবা ওরা এসে আমাকে কি বলে একটা আংটি পরায় আর কি, গ্রামের ভাষায় যেটা বলে। তো আমার তো বিয়ের বয়স হয়নি যে বিয়ে করাবে কিংবা বিয়ে দিবে। আংটি টাংটি পরিয়ে ওরা চলে যাওয়ার পরে হয় কি, আমার কন্টিনিউ তার সাথে কথাবার্তা হচ্ছে, কারণ এখন তো ফ্যামিলির দিক থেকে বা তার দিক থেকে আমাদের কোনো বাধা রইলো না। তো ও কি করছে, এর ভেতর একটা মেয়ের সাথে ওর এমন একটা রিলেশনের পর্যায়ে চলে গেছে, ওই মেয়েটা ও আমার সাথে যখন এঙ্গেজমেন্ট হওয়ার পরে ও ওই মেয়েটার সাথে একটা মেয়ের সাথে খুবই গভীর রিলেশন ছিল, ফিজিক্যাল রিলেশন। দেন হচ্ছে আমি যতদূর শুনছি ওর একটা বাসা, ওই মেয়েটাকে ও সাপোর্ট দিত, যেটাকে বলি আমরা এই সময়ে এসে যেটাকে আমরা লিভ ইন টুগেদার বলি। হ্যাঁ, ওরা এরকম ভাবে নিকেতনে আর কি থাকতো। তো নিয়ে রাখছে। তো এখন যখন ওই মেয়েটাকে আস্তে আস্তে সময়টা কম দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে, কিংবা আমার সাথে ফোনে কথা বলছে, তো
ওর ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এটা জেনে গেছে যে গ্রামে ওর বাবা মা কিংবা ফ্যামিলি সবাই একটা মেয়েকে পছন্দ করছে কিংবা ও সেই মেয়েটাকে পছন্দ করে। তো এই ব্যাপারটা যখন জেনে গেছে ওই মেয়েটা, তো তখন মেয়েটার কি করছে মানে একটা বাচ্চা নিয়ে নিছে, বেবি কনসেপ্ট করছে। তো করার পরে যখন 3 মাস হয়ে গেছে মানে ওর সাথে আমার এঙ্গেজমেন্টের রিলেশনটা, তো ওই মেয়েটা গিয়ে কি করছে মানে গুলশান থানায় আর কি মামলা করেছিল। এবং কি মানে ওই থানার থেকে যে ওসি ছিল মানে ওসি না এসআই, উনি আমার বাবাকে ফোন দেয়, কথা বলে, তো বলে ছেলে তো এরকম মানে সে একটা মেয়ের সাথে এরকম তার রিলেশন আছে, কিংবা সে মেয়েটা বেবি কনসেপ্ট করেছে, তার অলরেডি 3 মাস। তো এর ভিতরে কি মানে আপনাদের মেয়েকে কি করবেন, আপনারা জেনে শুনে এটা কি করবেন? তো মানে আমার জীবনের কালো একটা অধ্যায় ঠিক ওই মুহূর্তে শুরু হয়ে গেল, যে আবারও একটি ধাক্কা, আবারও একটি কষ্ট, আবার একটা মানে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনতেছি, আর মানে আমি মানে কেমন যেন এটা না মানে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আর আমি তো কখনো কারোর সাথে ওরকম ভাবে কথা বলার সুযোগ, মানে ওটা আপনার প্রথম প্রেম ছিল তাই তো? প্রথম প্রেম, এবং কি হয়তো এটাই আমার শেষ প্রেম। আমার জীবনে আর কোনো প্রেম আসবে কিনা আমার জানা নেই। তো তো বললো যে ঠিক আছে আপনারা ওর সাথে ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেন, আমাদের মেয়ে আর কথা বলবে না কিংবা আমরা ওখানে দিব না। আমি মানসিকভাবে টোটালি মানে ভেঙে পড়ি। আর তখন হয়েছিল কি মানে গ্রামে তো সবাই জেনে গেছে, মানে আমি যে ফ্যামিলি পড়ে গেছে গ্রামে সবাই জেনে গেছে। দেন হচ্ছে আমি ঢাকায়ও এসেছিলাম আমার ফুপুর বাসায় থেকে, আমি ওই ছেলের সাথে দেখা করেছি, কিংবা ওর আম্মুর অপারেশন হয়েছিল, আমি তখন এসে ওদের বাসায়ও দেখে গেছি। তো গ্রামে তখন তো এটা জানছে, সবাই জানতে পারছে যে আমি ছেলেদের বাসায় আসছি কিংবা ওর আম্মুকে দেখতে আসছি। তখন ব্যাপারটা হয়ে গেছে কি যে ছেলের বাসায় তো মেয়ে গিয়েছিল কি জানি কি, এখন এলাকার গ্রামের মানুষজন যেটা বলে, কিন্তু দিন শেষে তারা কখনো এটা বোঝার চেষ্টা করেনি যে আমি তো একটা মানুষ, ওই সময় আমার মেন্টালি একটা সাপোর্ট দরকার। আপনাকে সাপোর্ট করেছিলেন বোন যতই করুক, সে তো আরেকটা ফ্যামিলির ওয়াইফ। গ্রামের ভিতরে তো আপনি অন্তত জানেন কিনা আমার জানা নেই যে তারা একজন মুরব্বীর উপরে, শ্বশুর হাজবেন্ডের উপরে কথা কখনোই বলতে পারে না। সে হয়তো এসে বলতে পারে যে নূপুর কিছু খেয়ে নে, এভাবে কান্না করিস না, এইটুকু সান্ত্বনা হয়তো আমাকে দিতে পারে। তো 2011-তে কুরবানির ঈদ ছিল ওই দিন, মানে আমার যেদিন ছেলেটা বিয়ে করে তার 7 দিনের মাথায় আর কি, 1 সপ্তাহের মাথায় কুরবানির ঈদ ছিল। ঈদের দিন মানে মাগরিবের আজানের সময়, তো আমার যে মানে আম্মা, যেখানে আমি বড় হয়েছে, আম্মা আমাকে বারবার বলতেছিল যে নূপুর উঠে কিছু খেয়ে নে, তুই তো কিছুই খাচ্ছিস না, এভাবে ভেঙে বললে তো আরোই হয়ে যাবি। তো এটা যখন আমাকে বলতেছে, মাগরিবের আজানটা আমার কানে আসতেছে, তো আমি না উঠে বসতে গেছি। তো বসার পরে একটা হলো কি মানে মনে হয় যে আকাশের বিজলি চমকায় না, ঠিক এরকম একটা বিজলি চমকালো, আর বিকট একটা শব্দ আমার কানের মধ্যে আসলো। আসার পরে মানে আমি উঠে যখন বসতে গেছি, ঠিক এই মুহূর্তে আমি বাবারে বলে একটা চিৎকার দিছি, মানে ওই জিনিসটা আমি নিতে পারি মানে সহ্য হয়নি। তো পরবর্তীতে আমি ওই বাবারের চিৎকার বলে একদম মানে বালিশের মধ্যে আবার শুয়ে পড়ছি। আমি শোয়ার পরে আমি আর কোনো কিছু বলতে পারি না কাউকে। তো অনেক পরে তখন মানে এটা মাগরিবের আজানের থেকে প্রায় 8টা না 9টা বেজে গেছে আনুমানিক, এরকম টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না, 8টা কিংবা 9টা অবধি। তখন দেখি আবার বোনে না কি যেন মানে ওই আমার বোনে আর কি ডাকতে গেছে যে নূপুর উঠে কিছু খা, কিংবা উঠো, এখন সারাদিন তো শুয়েই আছিস। তো তখন দেখতেছে যে আমি আর কোনো করতে পারতেছি না, মানে আমার হাত চলতেছে না কিংবা কোনো কিছু, একদম মানে হয়ে গেছে, আইসের মতো হয়ে গেছি, মানে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, মানে কেমন যেন। তো তখন আর কি আমার বোন আর কি বলতেছে, বড় ভাবিকে ডাকতেছে, বড় ভাবি দেখেন একটু ওই যে নূপুর যেন কেমন হয়ে গেছে। তো আমাদের সখীপুর লাইফ কেয়ার ক্লিনিক একটা হসপিটাল আছে, সকালবেলা আর কি আমাকে ভ্যানে করে একটা কম্বলের মধ্যে শুয়ে। তো আমার ওই সময়টা হয়েছিল কি যে আমি যে বলি যে অনেকে বলে স্ট্রোক করলে নাকি শরীরে অনুভব হয় না, ব্যথা অনুভব করে না কিংবা শরীর কাজ করে না। তবে আমার বেলায় যেটা ছিল যে আমার শরীরে যদি একটা পিঁপড়াও হেঁটে যেত, আমার মনে হতো যে আমার শরীরের উপর একটা পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। তো হসপিটালে অ্যাডমিট করানো হলো, তারপর ঘটনা জানতে চাই। লাইফ কেয়ার ক্লিনিকে যখন আমাকে নিয়ে গেল ভ্যানে করে, তো ওনারা আমাকে কেবিনে আর কি নিয়ে নিল। নেওয়ার পরে বেশ কিছু টেস্টের কথা বললো, স্যালাইন করে মানে যেটা করা দরকার ওনারা ওনাদের মতো চিকিৎসা শুরু করে দিল। কিন্তু আমার যত রিপোর্ট আসতেছে
মানে রিপোর্টে কোনো কিছু ধরা পড়তেছে না যে আমি ব্রেন স্ট্রোকটা কেন করেছি, মানে আমার শরীর যে কাজ করতেছে না, মানে রিপোর্টগুলো মানে সব ভালো আসতেছে। এখন ডাক্তার সবার মানে বলতেছে যে মানে ওখানে আমি প্রায় 1 সপ্তাহের মতো রইলাম, থাকার পরে বলতেছে যে দেখেন আমরা দেখতেছি পেশেন্ট এরকম একটা অবস্থা, কিন্তু আমাদের কাছে রিপোর্ট যা আসতেছে এখানে তো ঠিক আছে সব কিছু, মানে এই জিনিসটা আসতো। তো 1 সপ্তাহ যখন হয়ে গেল আমার ভিতরে কোনো মানে সুস্থতার কোনো কিছুই না, বরং আরো আমার কন্ডিশন দিন দিন খুব খারাপ হচ্ছে। তো ওখান থেকে আমাকে ময়মনসিংহ হসপিটাল আর কি পাঠিয়ে দেওয়া হলো। ওখানে আমি প্রায় 4 দিনের মতো আমি ওখানে রইলাম। ওখান থেকে ওনারা বললো যে ঠিক আছে দেখেন আপনারা হয় চাইলে টাঙ্গাইল নিতে পারেন, না হয় ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে আপনারা ওখানে দেখেন বড় কোনো হসপিটালে দেখেন কিভাবে কি করা যায়। এই সময়টা যখন হসপিটালে আপনি অ্যাডমিট ছিলেন, আপনার আসল যে বাবা মা তারা কি এসেছিলেন? হ্যাঁ, তখন অলরেডি মানে সবাই আসতেছে যাচ্ছে, আমি একটা অসুস্থ হয়ে গেছি, এখন অনেকেই আসতেছে। শুধু আমি কি আপনি জানতে পেরেছেন যে আপনি পালক সন্তান? আমি তো এটা অনেক আগেই ফিল করতে পেরেছি, ফিল করেছি, কিংবা আমি 100% শিওর ছিলাম। কিন্তু শিওর থাকার পরে মানে ওই যে আমি আগেই বলেছি আমি খুব অভিমানী টাইপের, আমি কখনো মানে ওই জিনিসগুলো বুঝতে দিতাম না কিংবা জানতে দিতাম না যে আমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে। তো যখন আমি হসপিটালে, তখন আমারও বাবা মা, মামা, ওই রিলেটিভ যারা আছে, রিলেটেড আত্মীয় স্বজন এলাকার, এবং কি ওই বাড়ি এবং কি আমাদের বাড়ি খুব একটা দূরত্ব ছিল না, তো ওখান থেকে সবাই দেখতে আসছে। মানে ওই সময় আমি তো ধরেন বাঁচবো কি বাঁচবো না এমন একটা সিচুয়েশন। তখন এসে এলাকার মানে কিছু নানা মামারা আছে না এলাকার, তাদের কথাবার্তার ধরনগুলো এমন ছিল, আরে ওই যে ঢাকায় গেছে না, কি জানি একটা পাপ কইরা আসছে, দেখো ছেলের সাথে কি জানি কি করছে, এখন তো ছেলে বিয়ে করে ফেলাইছে, ওই পাপের ফল এইটা। কথাগুলোর ধরনগুলো তখন না মানে এমনিতে তো আমার ভেতরটা ধরন ওই সময় মানে ডাক্তাররা কোনো পাচ্ছে না, আমার রোগ কি, চিকিৎসা কি করবে, শুধু স্যালাইন চলতেছে, কিসের উপরে কি মেডিসিন চলতেছে তারাই জানে। আমি তো তখন কিছু খেতেও পারি না, লিকুইড যা কিছু চলে সব স্যালাইনের মাধ্যমে চলতেছে। তো ওই সময় এই সান্ত্বনাগুলো আমাকে কেউ দেয়নি। তো তারপরে যখন শুরু হলো ওখান থেকে মানে এই যে টাকা পয়সার যে ব্যাপারটা, হসপিটালে তো আইসিইউতে থাকতে গেলে পার ডে প্রচুর, ওখান থেকে আমাকে ঢাকা নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে এই শুরু হলো আস্তে আস্তে তাদের 2 ফ্যামিলির মধ্যে চিকিৎসার একটা টাকা নিয়ে টানা পোড়া যেটা বলে, এবার 2 মায়ের মধ্যে। তখন তারা তাদের গয়না টয়না বিক্রি করা শুরু করলো। তো তাদের সেগুলো দিয়ে আর কিছু হয় না, যত যাই করুক। ওই সময় তো মানে গয়নার দামও এত ছিল না। মানে হসপিটালের এই ঝামেলাগুলো কখন শেষ হলো? তারপরে যখন আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলো, এখান থেকে কিংবা আরো কয়েকটা হসপিটালে নিয়ে গেছে, যখন লাস্টের দিকে কোনো হসপিটালের টাকা পয়সা তারা আর করতে পারতেছিল না, এবং কি আমার বাঁচার মানে তারা আমাকে 10%ও আশ্বাস দিচ্ছে না যে আমি বাঁচবো, কিংবা আমার তো কোনো রোগ ধরা পড়তেছে না। এখন আমরা কি করব, আমাদের তো দেশের বাইরে কিংবা কোনো কিছুই তো আমাদের ওই অ্যাবিলিটি নাই যে আমরা অনেক করবো, এর চেয়ে বেশি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। তো আমার ছোট কাকা এসে বললো যে দেখেন আমার ছোট চাচির যে বোন বিয়ে হয়েছে, তো বলতেছে আমার ওখানে একটা মানে কাশেম কাকা আর কি, আমি মানে কি বলবো যে আমার আল্লাহর পরে উনি আমার যে আমাকে চিকিৎসা করে আজকে মানে পর্যন্ত নিয়ে আসছে। তো ওনার কথা বললো যে দেখেন আমার ওখানে একটা কবিরাজ আছে, তো সে সহজে কারো চিকিৎসা করতে চায় না, সে অনেক কিছু জানে, তার জীবনে 2-3টা পেশেন্ট যাদেরকে মানে রুগীদেরকে করছে মানে চিকিৎসা করছে, তারা মোটামুটি একটা জায়গায় আসছে। তো বললো যে ওনাকে তাহলে বলে দেখি যে একটু কেমনি কি হয়। তো আমার কাকির যে ছোট বোন আর কি, উনি গিয়ে, ছোট বোন না বড় বোন আর কি, উনি গিয়ে কথা বললো। তো কাকাটা কি বলছে, দেখি আগে মেয়েটাকে দেখি, তারপরে যদি মনে হয় আমি পারবো তাহলে আমি করবো, তা না হলে আমি শুধু শুধু কথা বলবো না। কি বললেন আপনাকে দেখে? তারপরে আমাকে অ্যাম্বুলেন্সে করে যখন ঢাকা থেকে সখীপুরের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে অ্যাম্বুলেন্সে করে দিয়ে দিল। তো তক্তারচালা বাজার ছিল ওই দিন, ওই আঙ্কেলটা ওখানে দাঁড়ায় ছিল, মানে আমার ওই যে হ্যাঁ কবিরাজ আঙ্কেলটা, আর সাথে ছিল আমার ছোট কাকির বোনের হাজব্যান্ড, মানে সাথে আর কি উনি ছিল, উনি সহ উনি। তো অ্যাম্বুলেন্সের জানালাটা যখন খোলালো তখন আমার অবস্থাটা এমন হয়ে গেছে আপু, এই কয় মাসে আমার শরীরে মানে বেডে শুয়ে থাকতে থাকতে আমার এখন পর্যন্ত আমি লেজার করছি, অনেক কিছু করছি, আমার স্পটগুলো যাচ্ছে না, আমার শরীরে না কেমন যেন মানে একটা ঘাড় মতো হয়ে যাচ্ছিল। আঙ্কেল যখন জানালা দিয়ে দেখলো আমাকে, অ্যাম্বুলেন্সের ওই জানালাটা যখন খুলে দিল, তো ওই আঙ্কেলটা বলছিল যে হাই হাই আল্লাহ, একটা মানুষ কি মানুষকে এইভাবে মাইরা ফেলতে পারে।
উনি গ্রামের ভাষায়, উনি একটু বয়স্ক মানুষ তো, উনি কথাটাই ঠিক এইভাবে বলছিল। ওনাদের বাড়িতে নিয়ে গেল, বারান্দাতে আমাকে শোয়ালো, মানে কলা পাতা ইটি করে। উনি ওনার মতো চিকিৎসা শুরু করলো, ঝাড় পোষ, তারপরে ধারানি কি কি যেন বলে ওনাদের ভাষায়। তারপর কি আপনি সুস্থ হয়ে উঠলেন? তারপরে মানে উনি কি যেন একটা গ্লাস না কিসের মধ্যে যেন বললো যে আসলে এটা মানে ওনাদের কবিরাজের, যেহেতু আমি কবিরাজের জায়গায় গিয়ে পড়েছি, তাহলে আমাকে কবিরাজের ভাষায় এখন বলতে হয় ওগুলো, ওনার যেটা বলেছে আঙ্কেল। তো তখন আঙ্কেল বলে যে ওকে বান মারা হয়েছিল, আর ওকে চালান করে কিছু জিনিস ওর শরীরে করা হয়েছে, তো এটাকে যদি ওইরকম ভাবে মানে করা যায় তাহলে এটা সম্ভব। তো এতে আমার অনেক করেছিল এই কাজটা, সেটা কি জানতে পেরেছেন? এটা বলেছে, কিন্তু এটা আমি প্রকাশ্যে আনতে চাই না। হয়তো সেটা হতে পারতো যে আমার রিলেশন ছিল, তাদের পক্ষ থেকেও হতে পারতো, কিংবা ওই মেয়ের পক্ষ থেকে হতে পারতো, তো আমরা কিংবা আমাদের ফ্যামিলির ভিতরে হতে পারতো। তো আঙ্কেল এটা ওই সময় বলছিল, থাক মা, তোমার জীবনে ওটা তোমাকে জানতে হবে না, তুমি বেঁচে আছো, তুমি আস্তে আস্তে অনেক সুস্থ হবা, তুমি মানে ওইগুলা নিয়ে তুমি কখনো মাথা ঘামিও না। এই যে আপনি এখন সুস্থ হয়েছেন রোজ মল্লিক, এবং একটা নতুন জীবন ফিরে পেয়েছেন, তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুধু আপনার কাছে এটুকু জানতে চাই যে আপনি জীবনটাকে কিভাবে এখন দেখছেন, বা ভবিষ্যতে কিভাবে দেখতে চান, বা এখন আসলে আমি জীবনে যদি বলি, আমার কারো কাছে আশা ভরসা কোনোটাই আমার নেই। আমি জীবনের ছোট থেকে, আমি বলবো যে জন্মের পর থেকে, আমি বুঝ থেকে শুরু করে, আসলে আমি আগেই বলেছিলাম যে এত বছরের ঘটনা তো অল্প একটু সময়ে তুলে ধরা সম্ভব না। আমাদের অনুষ্ঠানের সময় শেষ। হ্যাঁ, অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। পরবর্তীতে যদি কখনো সুযোগ পাই বাকি গল্পগুলো আমি শোনাবো। এখন আমার যেটা বলার, যে জীবনটা আমার জীবনকে আমারই উপভোগ করতে হবে। সবসময় আমরা বলি যে নিজেকেই ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসুন, ভালো রাখুন। তো রোজ মল্লিক, আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমার মনে হয় আজকের এপিসোডটা যারা দেখেছেন, সে সকল তরুণ প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে রোজ মল্লিকের এই গল্পটা একদম স্মরণীয় হয়ে থাকবে, যে সাহসিকতার সাথে আপনাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে জীবনসঙ্গী, এবং সাথে পরিবারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রত্যেকেরই রাখতে হবে। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। রোজ মল্লিক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় কেটে গেল, এবং আজকে আমরা শুনছিলাম রোজ মল্লিকের অজানা কথা। নতুন পর্বে নতুন কোনো অতিথি থাকবে, আপনাদের সাথে অপেক্ষায় থাকুন। আমি পারিশক আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত চ্যানেল এস এর পর্দায় চোখ রাখুন।